নমস্কার সকল অন্নদাতাকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর যে মূল বিষয় রাখবো তা হচ্ছে বোরো ধানের পাশকাঠির সংখ্যা কীভাবে বাড়ানো যায়। প্রথমেই বলে রাখি যে এই বছর বোরো ধানের বীজতলা এতটাই সমস্যা হয়েছে যে কৃষক বন্ধুরা যখন ধান রোয়া করেছে অনেকে একটি কি দুটি করে আপনার গাছ পুঁতেছেন। তার ফলে কি হয়েছে না, আশানুরূপ পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হচ্ছে না এবং দীর্ঘদিন লং টাইম ঠান্ডা থাকার জন্য, রাতের ঠান্ডা থাকার জন্য গাছ তার নিজস্ব গতিতে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারছে না। তার ফলে কি হচ্ছে না, পাশকাঠি ঠিকঠাক সংখ্যা বৃদ্ধি হচ্ছে না এবং গাছের উচ্চতাও বাড়ছে না। তো প্রথমে বলে রাখি, বিগত 10-15 বছরে এরকমভাবে ঠান্ডা লং টাইম কোনোদিন থাকে না। তো এবছর যেমন সরিষা এবং গমের ক্ষেত্রে খুব ভালো অনুকূল পরিবেশ, কিন্তু ধানের ক্ষেত্রে খুব একটা ভালো পরিবেশ নয়। কারণ গাছের বয়স প্রায় প্রত্যেকের 50-55-60 দিন হয়ে গেছে। আমাদের যে ফর্মুলা রয়েছে যে শীষ উদ্গমন হয়, যে গাছের বয়স থেকে 60 দিন বিয়োগ করতে হয়। অর্থাৎ গাছের বয়স আমাদের বেশিরভাগ যে গাছের বয়স 845, 5027, শ্যামাশ্রী, শঙ্কর, সেগুলো গাছের বয়স প্রায় 120 দিন, এবং 120 দিন থেকে 60 মাইনাস করে তাহলে 60 দিন হয়। অর্থাৎ এই সময় শীষ উদ্গমন শুরু হয়ে যায়। তো সেই দিক থেকে দেখলে এখনও কিন্তু আশানুরূপ কিন্তু যে 15-16টা করে পাশকাঠি হয়নি। দেখুন এখানে আমি একটা দেখাচ্ছি, যেখানে পাশকাঠি দেখুন সর্বোচ্চ কত না, আপনার হচ্ছে 7 থেকে 8টি কি 10টি পাশকাঠি। এটা মোটামুটি হয়েছে তো ওই কৃষক বন্ধুর, কিন্তু বেশিরভাগ কৃষক বন্ধু এখনও পাশকাঠির সংখ্যা আপনার 4টে 5টে 6টি করে পাশকাঠি, এবং গাছের হাইট যেখানে এখন 1.5 ফুট 2 ফুট হয়ে যাওয়ার কথা, সেখানে গাছের হাইট এখনও 1 ফুট হয়নি। তো এটি খুবই চিন্তার বিষয়। প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে কৃষক বন্ধুদের কী করণীয়। তো করণীয় বলতে, যারা অলরেডি চাপান দিয়ে দিয়েছেন মিনি চাপান, তো তারা অতি অবশ্যই আপনারা যে মূল চাপান দেবেন ধান রোয়ার 18 বা 22 দিনের মাথায়, আপনারা অতি অবশ্যই কী করবেন, অতি অবশ্যই আপনারা প্রতি ডেসিমেল প্রতি আপনার 50 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট কী করে না, গাছের যে পাতা, এই যে গাছের পাতার যে ক্লোরোফিল বৃদ্ধিতে কিন্তু এই ম্যাগনেসিয়ামের যথেষ্ট ভূমিকাকে পরফাইন রিং বলা হয়ে থাকে। এই পরফাইন রিং কী করে, এখানে ম্যাগনেসিয়ামের বন্ধন রয়েছে, এবং এই ম্যাগনেসিয়াম সালফেট আপনাকে প্রতি ডেসিমেল পিছু আপনাকে 50 গ্রাম প্রয়োগ করতে হবে, অর্থাৎ একর প্রতি 5 কেজি। এবং যারা জিঙ্ক সালফেট প্রয়োগ করেন তারা অতি অবশ্যই, যদি 33% জিঙ্ক হয় তাহলে প্রতি ডেসিমেল প্রতি হচ্ছে আপনার 75 গ্রাম, আর যদি 21% জিঙ্ক সালফেট হয় তাহলে আপনার হচ্ছে 100 গ্রাম আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটি হলো তাহলে জিঙ্ক সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট। আরেকটা কী করতে হবে না, আপনাকে সালফার প্রয়োগ করতে হবে। সেই আপনার গমর কোম্পানির সালফার হতে পারে, যে কোনো সালফার আপনার একর প্রতি 5 থেকে 6 কেজি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনারা নাইট্রোজেন, ফসফেট, পটাশ ঠিকই দিচ্ছেন, কিন্তু তার সাথে কি করতে হবে, এই খাবারগুলোকে মবিলাইজেশন করার জন্য আপনাকে হিউমিক অ্যাসিড যে পাউডার ফর্ম রয়েছে মার্কেটে, আপনার কটিভা কোম্পানি হিউমিসিল বা অনেক কোম্পানি হিউমিসিল, যে হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিড রয়েছে, এই গ্রুপের যে কোনো আপনার একর প্রতি 2 থেকে 3 কেজি আপনাকে ওই সারের সাথে মিশিয়ে বা আলাদাভাবে কিন্তু খৈল বা আপনার জৈব সাথে মিশিয়ে ছড়াতে পারবেন। এইগুলো হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আর তাহলে অতি অবশ্যই আপনাকে জিঙ্ক এবং হচ্ছে ম্যাগনেসিয়াম এবং তার সাথে কিন্তু হিউমিক আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। কারণ হিউমিক কী করে না, হিউমিক হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিতে বাড়ায়। অর্থাৎ মাটির মধ্যে আপনি যে খাবারটা দিচ্ছেন, সেই খাবারকে গাছের শিকড়ে শোষিত হওয়ার জন্য এই হিউমিক অ্যাসিডের যথেষ্ট ভূমিকা রয়েছে, এবং মাটির তাপমাত্রা ধারণ করার ক্ষমতাও রয়েছে এই হিউমিক অ্যাসিডের। এবং তার সাথে কি রয়েছে, আপনার গাছের জল ধারণ ক্ষমতাও কিন্তু হিউমিক অ্যাসিড বৃদ্ধি করে। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। আর অতি অবশ্যই আপনাকে কি করতে হবে না, মাটিতে বেশি পরিমাণ কোনোভাবেই আপনারা অনেকেই বলছেন, অনেকে ছত্রাকনাশক অ্যাপ্লাই করছেন দানাদার হিসাবে, এগুলো কিন্তু না অ্যাপ্লাই করে আপনি স্প্রে ফর্মুলেশন অ্যাপ্লাই করুন। কারণ এবছর যে ঠান্ডার ওয়েদার, গাছ কিন্তু মাটি থেকে তাড়াতাড়ি খাবার নিতে পারছে না, সেহেতু আপনাকে স্প্রে ফর্মুলেশন করলে কিন্তু বেস্ট রেজাল্ট হবে। তো এইগুলো ম্যানেজমেন্ট করুন। এবং অতি অবশ্যই তাহলে আমি 4টে সারের কথা বললাম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, দ্বিতীয় হচ্ছে জিঙ্ক সালফেট, তৃতীয় হচ্ছে আপনার সালফার, আর চতুর্থ হচ্ছে হিউমিক। হিউমিক যে কোনো ব্র্যান্ডের আপনার হিউমিক অ্যাসিড, তার সাথে ফুলবিক অ্যাসিড থাকবে। এই রকম আপনারা একর প্রতি 2 থেকে 3 কেজি আপনারা অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হবে এবং গাছের হাইটও বাড়বে। এবং একটাই কথা বলবো যে আশানুরূপ কিন্তু এবছর ফলন পাবেন না আপনারা, কারণ যে গাছের বয়স প্রায় 55-60 দিন হয়ে গেছে, গাছের উচ্চতাও বাড়ছে না। তার ফলে কী হচ্ছে, আপনার যে গাছের যে শীষের দৈর্ঘ্য বা আপনার হচ্ছে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হয়, তার ফলে কী হবে, আশানুরূপ কিন্তু ফলন এবছর পাবেন না। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে আশা করি ওয়েদার চেঞ্জ হবে, গরম পড়বে, গরম পড়লে মোটামুটি গাছের বৃদ্ধি ঠিকঠাকভাবে চলে আসবে। একটাই কথা বলবো। আর দ্বিতীয় কথা বলছি যে বেশি পরিমাণ আপনারা
চাপানে কখনোই আপনারা ডিএপি বা এসএসপি গ্রুপের সার রাখবেন না। এসএসপি এবং ডিএপি সবসময় আপনারা মূল সার হিসাবে ব্যবহার করুন, ধান রোয়ার দিন অ্যাপ্লাই করুন। চাপানে কখনো ডিএপি বা এসএসপি ব্যবহার করবেন না। এখন আপনারা 10-26-26, 28-28, 20-20-13 বা যেগুলো মিক্সড ফার্টিলাইজার যাকে বলা হয় থাকে এইরকম গ্রুপের সার আপনারা অ্যাপ্লাই করুন, তাতে বেস্ট রেজাল্ট পাবেন। কখনো মনে করবেন যে ডিএপি বা এসএসপি এগুলো কিন্তু মাটিতে দেওয়ার প্রায় 25-30 দিন পর কিন্তু গাছ খাওয়ার পায় এখান থেকে। তো এইগুলো সবসময় আপনাকে মূল সার হিসাবে ব্যবহার করা সবচেয়ে ভালো। এইগুলো আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আর দ্বিতীয় পরামর্শ বলতে যে মোটামুটি সারটাকে ভেঙে ভেঙে দিন, আর লাস্ট চাপানে অতি অবশ্যই আপনি পটাশ সার দিতে হবে। আর একটা কথা বলবো, যারা পটাশ সার কম দিচ্ছে তারা কিন্তু পটাশ সার মাঝে মাঝে দিবেন, কারণ পটাশ সার কম তাহলে কিন্তু আপনার রোগ পোকার সম্ভাবনা বাড়বে, বাদামি দাগ এবং আপনার ঝলসা রোগের কিন্তু প্রাদুর্ভাব বাড়বে। আশা করি ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।